অনেক দিন হয়ে গেছে ডাব্লিউডাব্লিউইকে নিয়ে কথা বলা হয় না, তাই আজকের এই ভিডিওতে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউইর কিছু মেন টপিক নিয়ে কথা বলবো। আর এখন ডাব্লিউডাব্লিউইতে কিছু কনফিউশন চলছে, যেমন রোমান রিংসের ক্যারেক্টার, রোমান রিংস এই মুহূর্তে হিল নাকি ফেস, সেটা নিয়ে কথা হবে। আর হ্যাঁ, জিলা ফাটু ডাব্লিউডাব্লিউইতে চলে এসেছে, তাকে 3 সপ্তাহ ধরে আমরা এনএক্সটিতে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে নিয়ে এখনও আমি চ্যানেলে কোনো কথা বলিনি। তো জিলা ফাটুকে নিয়েও আজকে কথা হবে। তাছাড়া এখন ডাব্লিউডাব্লিউইতে আমরা একটা নতুন ফ্যাকশনকেও দেখতে পাচ্ছি, অনেকে সেটাকে শিল্ডের সাথে তুলনা করছে, তো সেই ফ্যাকশনটাকে নিয়েও কথা হবে, স্যামি জেনকে নিয়ে কথা হবে। আর তার সাথে সাথে দ্য রককে ডাব্লিউডাব্লিউই অ্যাডভার্টাইজ করে দিয়েছে অফিসিয়ালি, তার মানে রক ডাব্লিউডাব্লিউইতে ফিরতে চলেছে। কিন্তু অতটাও আনন্দ পাওয়ার কিছু নেই, কেন সেটাকে নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে রোমান রিংসকে নিয়ে কথা বলা যাক। তো আমাদের ওটিসি রোমান রিংসকে নিয়ে এখন একটা কনফিউশন চলছে এটাই, যে রোমান রিংস এই মুহূর্তে অ্যাকচুয়ালি কি একজন হিল সুপারস্টার নাকি একজন ফেস সুপারস্টার। কারণ রেসলমেনিয়ার সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে রোমান রিংস তার ম্যাচগুলোতে তো কারো সাহায্য নিচ্ছে না, মানে ব্লাড লাইনের সাহায্য নিচ্ছে না, যেটা বলা যেতে পারে যে তার একজন ফেস সুপারস্টার হওয়ার লক্ষণ। কিন্তু সেখানেই লাস্ট টাইম আমরা যখন রোমান রিংসকে রয়্যাল এপিসোডে দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম রোমান রিংস সোলো সিকোয়াকে টর্চার করছে, তাকে জোর করে ব্লাড লাইনে আনতে চাইছে। আর যেইভাবে রোমান রিংস সোলো সিকোয়াকে টর্চার করছিল, বা রোমান রিংসের যে হাবভাব ছিল, সেটা দেখে তো এটাই মনে হচ্ছিল যে রোমান রিংস এই মুহূর্তে একজন হিল সুপারস্টার। এবার রিসেন্টলি রোমান রিংসকে নিয়ে যে আপডেটটা এসেছিল, সেটা হচ্ছে রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউই ইন্টারনালি একজন হিল সুপারস্টার হিসেবেই ফিচার করে রেখেছে। এবার এইটা শুনে অনেকেরই মনে হতে পারে তার মানে রোমান রিংস আবার পুরোপুরি হিল হয়ে গেছে, আমরা আবার আমাদের পুরনো ট্রাইবাল চিফকে দেখতে পাবো। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে সেইটা হয়তো না। তার কারণ হচ্ছে রোমান রিংসের একদম ফুললি যে হিল আমরা ক্যারেক্টার দেখেছিলাম, সেটা আমরা লাস্ট টাইম দেখেছিলাম যখন রোমান রিংস তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রেঙেছিল। মানে আমাদের যে পুরনো ট্রাইবাল চিফ, যে পল হেমনের সাথে আসতো, ব্লাড লাইনের সাথে আসতো, যে প্রত্যেক ম্যাচে ব্লাড লাইনের সাহায্য নিত, সেইটা ছিল রোমান রিংসের মেন হিল ক্যারেক্টার। আর আমার মনে হয় না সেই হিল ক্যারেক্টারটাকে এই মুহূর্তে রোমান রিংস আবার টপ করবে বলে, বা সেই ক্যারেক্টারে রোমান রিংস আবার ফিরে আসবে বলে। এই মুহূর্তে আমার রোমান রিংসের ক্যারেক্টারটা যেমন মনে হচ্ছে, সেটা হচ্ছে পরিস্থিতি অনুসারে পাল্টে যাবে। যেমন এখন রোমান রিংসের এগেনস্টে কারা আছে, এখন রোমান রিংসের এগেনস্টে আছে এলএ নাইট, সোলো সিকোয়া, যারা ডাব্লিউডাব্লিউতে ফেস সুপারস্টার বা ফেস রিয়াকশন পাচ্ছে এই মুহূর্তে। আর সোলো সিকোয়াকে তো এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর দর্শকরা খুবই পছন্দ করছে, মানে তাকে বলা যেতে পারে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর একটা খুবই পছন্দের বেবি ফেস সুপারস্টার হয়ে গেছে সোলো সিকোয়া। তো সেই কারণে যখন এরকম এলএ নাইট, সোলো সিকোয়া এই টাইপের সুপারস্টারদের এগেনস্টে রোমান রিংস বা ব্লাড লাইন যাবে, সেই সময় ব্লাড লাইন আর রোমান রিংস দুজনই হিল ক্যারেক্টারিস্টিক্স প্লে করবে। তো সেই কারণেই যেহেতু এখন রোমান রিংসের এগেনস্টে এলএ নাইট, সোলো সিকোয়া এদের ফিউড চলছে, তাই এই মুহূর্তে রোমান রিংসকে একজন হিল সুপারস্টারের মতো দেখা হচ্ছে, বা ডাব্লিউডাব্লিউ ইন্টারনালি তাকে একজন হিল সুপারস্টার হিসেবেই দেখছে। কিন্তু আমি তোমাদের এটাও বলে রাখছি, তার মানে তোমরা এইটা ভেবো না যে আমাদের সেই পুরনো ওজি ট্রাইবাল চিফ আবার চলে আসবে, রোমান রিংস এখন সব কিছু ধ্বংস করে দেবে, সবসময় চিটিং করে ম্যাচ জিতবে, বা প্রত্যেক ম্যাচে ব্লাড লাইনের হেল্প নেওয়া শুরু করবে। এরকম হয়তো হবে না। আবার যখন রোমান রিংসের এগেনস্টে কোনো হিল টিম নেমে যাবে, বা ব্লাড লাইনের এগেনস্টে কোনো হিল টিম নেমে যাবে, তখন আমরা দেখতে পাবো যে ব্লাড লাইন আর রোমান রিংস দুজনই আবার তাদের ফেস ক্যারেক্টার প্লে করছে, বা তাদের আবার ফেস ক্যারেক্টারিস্টিক্সগুলোই বেশি দেখা যাচ্ছে। তো এইভাবে পরিস্থিতি অনুযায়ী এখন ব্লাড লাইন আর রোমান রিংসের ক্যারেক্টার সুইচ হতে থাকবে। মানে এখন আমরা রোমান রিংসকে একজন টুইনার হিসেবেই ধরে রাখতে পারি, যে পরিস্থিতি অনুসারে একজন হিল সুপারস্টার বা একজন ফেস সুপারস্টারের মতো বিহেভিয়ার করবে। তাকে না তো আমরা পুরোপুরি একজন বেবি ফেস সুপারস্টার হিসেবে দেখবো যে কিনা সবসময় ভালো কাজ করবে, আর না তো একজন হিল সুপারস্টার হিসেবে দেখবো যে কিনা সবসময় বাজে কাজ করবে বা চিটিং করে ম্যাচ জেতার চেষ্টা করবে। এখন এইটাই রোমান রিংসের ক্যারেক্টারে একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। তো আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে এই মুহূর্তে রোমান রিংসের অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউতে স্ট্যাটাসটা কী। তাই এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ রোমান রিংসকে একজন হিল সুপারস্টার হিসেবে দেখলেও
রোমান রেন্সকে পুরোপুরি তাই বলে হিল টার্ন করে নিয়েছে এমনটা নয়, তোমরা দেখতে পাবে, আর এটা নিয়ে একটু পরে আরও ভালো করে কথা বলছি। এবার ক্যারেক্টার নিয়ে যখন কথা হচ্ছে তখন স্যামি জেনের কথা তো বলতেই হবে, কারণ স্যামি জেন নিজেকে ডাব্লিউডাব্লিউই লাস্ট গুড গাই বলে, মানে শেষ ভালো মানুষ, কিন্তু স্যামি জেনের ক্যারেক্টারে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্যামি জেন একটু ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, বিশেষ করে যেদিন থেকে সে সিএম পাঙ্কের কাছে তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ হেরে গেছে সেদিন থেকে স্যামি জেনের ফ্রাস্ট্রেশন আরও বেড়ে গেছে। আর যেটা অ্যাকচুয়ালি বেড়ে যাওয়াই উচিত, কারণ সিএম পাঙ্ক তো হঠাৎ করেই এসে স্যামি জেনকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, আর স্যামি জেনের চ্যাম্পিয়নশিপ রিং সেটা তো মাত্র 9 দিনের জন্য ছিল। আর তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি স্যামি জেন সেইভাবে সুযোগও পাচ্ছে না। আর এই যে স্যামি জেনকে সুযোগ দেওয়া হচ্ছে না, বা যখন স্যামি জেন সুযোগ পেতে যাচ্ছে তখন তার পথে কিছু বাধা চলে আসছে, এইটাই স্যামি জেনের এই ক্যারেক্টারটাকে আরও ইউনিক বানিয়ে দিয়েছে। যেমন আমরা দেখতে পেলাম যে সামার স্ল্যামে স্যামি জেন একটা অপরচুনিটি পেয়ে যেত হয়তো যদি ফিন ব্যালেরের সাথে তার 1-on-1 ম্যাচই হতো, কিন্তু সেখানে গানথার তারপরে কেভিন ওয়েন্সকে অ্যাড করে দেওয়া হলো, সেই ম্যাচটা কেভিন ওয়েন্স জিতে গেল। তারপর কেভিন ওয়েন্স সুযোগ পেয়ে গেল সিএম পাঙ্কের এগেনস্টে একটা আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচে কম্পিট করার। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্যাক স্টেজে স্যামি জেনের কোডি রোডসের সাথে সবসময় একটা ঝগড়া লেগে আছে, ওই দিক থেকে সিএম পাঙ্কের সাথেও ঝগড়া লেগে আছে, এমনকি তার প্রিয় বন্ধু কেভিন ওয়েন্সকেও সে ছাড়েনি। সে কেভিন ওয়েন্সকেও বলেছিল যে কেভিন ওয়েন্স হয়তো তার অপরচুনিটিটাকে নিয়ে নিয়েছে। এবার রিসেন্টলি যে স্ম্যাকডাউনের এপিসোডটা হয়েছিল, যেটা কিনা কেভিন ওয়েন্সের হোম টাউন থেকে হয়েছিল, আর কেভিন ওয়েন্সের হোম টাউন মানে স্যামি জেনেরও হোম টাউন, যেহেতু দুজনই ক্যানাডা থেকে বিলং করে। এবার সেখানে আমরা দেখেছিলাম যে কেভিন ওয়েন্স তো সুযোগ পেয়ে গেছিলো সিএম পাঙ্কের এগেনস্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচে কম্পিট করার। আর আমরা সেই ম্যাচে শেষ মুহূর্তে এটাও দেখেছিলাম যে স্যামি জেন সেখানে এসেছিল, এসে প্রথম দিকে সে কেভিন ওয়েন্সকে সাহায্য করতেই চেয়েছিল, যখন রেফারি আর কি উল্টেছিল, কারণ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচে রেফারি তো উল্টাবেই। সেই সময় আমরা দেখেছিলাম যে স্যামি জেন কেভিন ওয়েন্সকে সেই টাইটেলটা দিচ্ছিল যে তুই মার সিএম পাঙ্ককে, মেরে তুই চ্যাম্পিয়ন হয়ে যা, তারপর আমি তোর সাথে দেখে নেবো আমার যা বোঝাপড়া আছে, আমাকে যদি চ্যাম্পিয়নশিপ ম্যাচে কম্পিট করতে আমি তোর এগেনস্টে কম্পিট করবো, কিন্তু সিএম পাঙ্ককে তুই আগে হারিয়ে দে। কিন্তু না, কেভিন ওয়েন্স যেহেতু সবেমাত্র রিটার্ন করেছে, এই মুহূর্তে কেভিন ওয়েন্স তো একটু ভালো মানুষই দেখাবি, তো কেভিন ওয়েন্স বলছিল যে না না আমি এইভাবে চ্যাম্পিয়ন হতে চাই না। কিন্তু আমাদের মনে রাখা দরকার, এর আগের বার যখন কেভিন ওয়েন্স চ্যাম্পিয়ন হয়েছিল তখন ট্রিপল এইচ কেভিন ওয়েন্সকে চ্যাম্পিয়নশিপ জিতিয়ে দিয়েছিল। যাই হোক না কেন, সেটা পুরনো কথা। কিন্তু এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে এই কারণে স্যামি জেনের রাগ আরও বেড়ে গেছিলো, মানে স্যামি জেনের কোনো কথার ভ্যালু নেই, স্যামি জেনকে কেউ ভ্যালুই দিচ্ছে না। এক তো তাকে ঠিকঠাক অপরচুনিটি দেওয়া হয় না, সে বারবার চিৎকার করে বলে যাচ্ছে যে আমাকে চ্যাম্পিয়নশিপের সুযোগ দেওয়া হোক, আমি এটা ডিজার্ভ করি, কিন্তু তাকে সেইভাবে সুযোগ দেওয়াই হচ্ছে না। আর দেওয়া হলেও তার মাঝখানে বাধা চলে আসছে। ওই দিক থেকে কেভিন ওয়েন্স, যে কিনা তার প্রিয় বন্ধু, সে তার কথা শুনছে না, সেও তাকে অপমান করছে। স্যামি জেন যখন কেভিন ওয়েন্সকে হেল্প করতে চাইছে, সে তার হেল্প নিচ্ছে না। আর এই কারণেই আমরা দেখেছিলাম যে স্যামি জেন ট্রিগার হয়েছিল, আর স্যামি জেন তারপর কেভিন ওয়েন্সকে সেই টাইটেলটা দিয়ে মেরে দিয়েছিল। এবার এটার মানে একদমই এটা না যে তার রাগ শুধু কেভিন ওয়েন্সের উপর, কারণ ম্যাচের শেষে আমরা এটাও দেখেছিলাম যে স্যামি জেন শুধুমাত্র কেভিন ওয়েন্সের উপর অ্যাটাক করেনি, কেভিন ওয়েন্সকে তো মেরেই ছিল, তার সাথে সাথে সিএম পাঙ্ককেও মেরেছিল। মানে স্যামি জেন এখন পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। স্যামি জেন এখন এইটাই চাই যে করেই হোক না কেন তার এখন আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা সুযোগ চাই, আর আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ চাই। আর স্যামি জেন এটাই বিশ্বাস করে যে তার সাথে যা করা হয়েছে সেটা ঠিক করা হয়নি, তাই স্যামি জেন এখন এই চ্যাম্পিয়নশিপটা ফিরে পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। তাই এই মুহূর্তে আমরা স্যামি জেনকেও বলতে পারি না যে স্যামি জেনের অ্যাকচুয়ালি হিল টার্ন হয়ে গেছে, মানে অফিসিয়ালি দেখতে গেলে তো এটা এক টাইপের হিল টার্নই ছিল, কিন্তু স্যামি জেনের পরিস্থিতিটাও বোঝো, সে এখন ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। তো স্যামি জেনের ক্যারেক্টারটাও এই কারণে এই মুহূর্তে একটু ইন্টারেস্টিং চলছে। এবার দেখা যাক আলটিমেটলি স্যামি জেন কীভাবে সুযোগটা পায়, তার সাথে কেভিন ওয়েন্সের কোনো ম্যাচ হয় নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য, নাকি স্যামি জেন, কেভিন ওয়েন্স আর সিএম পাঙ্কের মধ্যে কোনো ট্রিপল থ্রেট অ্যাকশন এবার ডাব্লিউডাব্লিউ দেখায়। কিন্তু এর মাঝখানেও আমরা দেখতে পাচ্ছি গানথার, ফিন ব্যালার, কোডি রোডস, র্যান্ডি অর্টন, এরা সবাই এখন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের পেছনে পড়ে আছে। আর সামনে মানি ইন দ্য ব্যাংকও আসছে, তো আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ পিকচার এখন খুবই ব্যস্ত, অনেক সুপারস্টারের নজর আছে। তো দেখা যাক আলটিমেটলি কে সুযোগটা পায়। আর সিএম পাঙ্কের এখন একটু ভয় পাওয়া দরকার, কারণ তার কাছ থেকে চ্যাম্পিয়নশিপ যখন তখন চলে যেতে পারে। নেক্সট কথা বলা যাক ডাব্লিউডাব্লিউর একটা বড় ফ্যাকশনকে নিয়ে, বা আপকামিং বড় ফ্যাকশনকে নিয়ে। কারণ রিসেন্টলি আমরা রয়ের এপিসোডে দেখেছিলাম যখন মেন ইভেন্টে উসোস ভার্সেস এলএ নাইট আর সোলো সিকোয়ার ম্যাচ চলছিল, তখন সেই ম্যাচের মাঝখানেই রয় স্কিস এসে ইন্টারফেয়ার করেছিল। আর সে একা আসেনি, সে এনএক্সটি থেকে একটা ট্যাগ টিমকে ধরে এনেছিল যাদের নাম হচ্ছে OTM।
এবার এখন রয়েসকিজ আর ওটিএমের যে ফ্যাকশনটা তৈরি হয়েছে সেটাকে নিয়ে এটাই রিপোর্ট আছে যে এই ফ্যাকশনটাকে ডাব্লিউডাব্লিউই বড় চোখেই দেখছে, আর এই ফ্যাকশনটার সাথে ডাব্লিউডাব্লিউই ভবিষ্যতেও বড় কিছু করতে চাইছে, আর সেই কারণেই তাদের যে ডেবিউটা হয়েছিল মেন রোস্টারে সেটাও খুব বড় সড়োভাবেই হয়েছে। এবার অনেকে এই যে ওটিএম আর রয়েসকিজের যে ফ্যাকশনটা তৈরি হয়েছে বা তাদের যেভাবে ডেবিউ হয়েছে সেটাকে শিল্ডের সাথে তুলনা করছে, কারণ শিল্ডেরও এরকমই একটা ডমিনেটিং ওয়েতে ডেবিউ হয়েছিল। আর রেস্ট ইজ হিস্ট্রি, আমরা জানি তারপর রোমান রিডেন্স, সেথ রলিন্স আর ডিন অ্যাম্ব্রোস পুরো রেসলিং ওয়ার্ল্ডে কী কী করেছে বা এখনও কী কী করছে। তো আমি বলছি না যে এই মুহূর্তে এই যে ফ্যাকশনটা এসেছে তারা শিল্ডের লেভেলে চলে গেছে, কারণ সেই লেভেলে যেতে গেলে তাদের এখনও বহুত কিছু করতে হবে, তারা তো সবে মাত্র এলো। কিন্তু যেইভাবে তারা এসেছে বা যেইভাবে তারা ডমিনেট করতে শুরু করেছে সেটা দেখে মনে হচ্ছে এদেরকে নিয়ে অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউর বড় প্ল্যান আছে, আর এদেরকে কোনো মানে এদেরকে সস্তায় নেওয়া যাবে না যে এরা এসে মার খেয়ে যাবে। এরা যখন আসবে তখন এরা ধ্বংস করবে জিনিসপত্র। আর মনে করা হচ্ছে এরকম এইটার থেকে ফিউচারে রোমান রিডেন্স ভার্সেস রয়েসকিজের একটা ম্যাচও হতে পারে, যেই ম্যাচে রোমান রিডেন্সের সাইডে তো ব্লাড লাইন থাকবে আর রয়েসকিজের সাইডেও এই ওটিএম ফ্যাকশনটা থাকবে। আর এই ফ্যাকশনটাকে আমরা এটাও দেখেছি যে এরা সিঙ্গেল কোনো সুপারস্টারকে টার্গেট করেনি, যে এরা শুধু উসোসকে মেরেছে তা না, আমরা দেখেছি এরা সোলো সিকো আর এলেনাইটের উপরও টার্গেট করেছিল। তার মানে রয়েসকিজের এখন কোনো পুরনো বন্ধুত্ব চলছে না যে এর আগে সোলো সিকোয়া আর এলেনাইটটাকে সাহায্য করেছিল বলে মানে তারা যে তাদের সাইডে আছে এরকম না, তারা এখন ফুল ফ্লেজড হিল। আর তার কারণও আছে, যখন আমরা দেখেছিলাম যে জেকব ফাটু রয়েসকিজকে পেটাচ্ছিল তখন না তো সোলোসিকোয়া এসেছিল আর না তো ওই দিক থেকে এলেনাইটটাকে সাহায্য করতে এসেছিল। তো কেনই বা রয়েসকিজ বেকার বেকার এই মুহূর্তে এলেনাইট বা সোলোসিকোয়াকে সাহায্য করতে চাইবে? আর বিশেষ করে এখন যখন তার কাছে তার দুইজন নতুন পার্টনার আছে, ব্রঙ্কো নিমা অ্যান্ড লিউসিয়ান প্রাইস, তাদের নাম আর কি ওটিএমের দুই মেম্বারের নাম। আর এই নামগুলো মনে রেখো, কারণ যেমন বললাম যেহেতু এই ফ্যাকশনটাকে নিয়ে ভবিষ্যতে আরও বড় প্ল্যান আছে, তো এই নামগুলোও বড় হতে পারে। যাই হোক না কেন, তো এই কারণে এই ফ্যাকশনটা তো এখন তাদের ধ্বংসলীলা চালাবে মেন রোস্টারে। আর যেমন আমি তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম, যখন এই ফ্যাকশনটার এগেনস্টে ব্লাড লাইনের প্রপার ফিউড শুরু হবে, কারণ এখন তো রোমান রিডেন্সকে আরও অন্য কিছু দেখতে হবে, কারণ এখন রোমান রিডেন্সের সামনে সবার প্রথমে লুচাডোরদের যে টুর্নামেন্টটা হয়েছে তাদের ফাইনালে যে জিতবে, পেন্টা আর রে ফিনিক্সের মধ্যে তাদের মধ্যে যে জিতবে তাকে ফেস করবে রোমান রিডেন্স। তারপর সম্ভবত রোমান রিডেন্সের সাথে এলেনাইটের একটা ফিউড হবে, আর তারপর যখন আলটিমেটলি এই ব্লাড লাইন ভার্সেস ওটিএম আর রয়েসকিজের ফিউড শুরু হবে তখন আমরা আবার দেখতে পাবো যে সেই সময় ব্লাড লাইন আবার ফেস সাইডে চলে আসবে, কারণ রয়েসকিজ আর ওটিএমের যে ফ্যাকশনটা এসেছে ডাব্লিউডাব্লিউতে তারা তো ফুললি এখন হিল কাজ করবে, মানে হিল হিসেবেই কাজ করবে। তো সেই কারণেই আবার এদের এগেনস্টে যখন রোমান রিডেন্স নামবে তখন রোমান রিডেন্স অটোমেটিক ফেস রিয়াকশন পাওয়া শুরু করে দেবে বা ফেস সাইডে চলে আসবে, রোমান রিডেন্স আর ব্লাড লাইন দুজনই। আর এই কারণে আমি ভিডিও শুরুতে তোমাদের যেমন বলছিলাম যে রোমান রিডেন্সের ক্যারেক্টারটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো এখান থেকেও তোমরা এটা উদাহরণ নিতে পারো যে কীভাবে পরিস্থিতি অনুযায়ী এই ক্যারেক্টারগুলো চেঞ্জ হবে। মানে যখন ব্লাড লাইন হিল সুপারস্টারদের এগেনস্টে তখন ব্লাড লাইন ফেস, যখন ব্লাড লাইন ফেস সুপারস্টারদের এগেনস্টে তখন ব্লাড লাইন হিল। তো এইভাবেই এখন পরিবর্তন হতে থাকবে। কিন্তু হ্যাঁ, এই ওটিএম আর রয়েসকিজের ফ্যাকশনটার উপর এবার নজর রাখতে হবে, কারণ ফ্যাকশনটাকে দেখে তো মনে হচ্ছে এরা অনেকটা পোটেনশিয়াল নিয়ে এসেছে। এবার ডাব্লিউডাব্লিউ যদি এদের সাথে খারাপ কিছু না করে তাহলে অ্যাকচুয়ালি এই ফ্যাকশনটা মেন রোস্টারে নিজেদের একটা বড় সড়ো নাম বানাতে চলেছে। এবার কথা বলা যাক জিলা ফাটুকে নিয়ে। তো হ্যাঁ, জিলা ফাটু 3 সপ্তাহ আগেই ডাব্লিউডাব্লিউতে তার পা রেখে ফেলেছে বা পদার্পণ করে ফেলেছে, কিন্তু জিলা ফাটুকে নিয়ে চ্যানেলে আমি এখনও কোনো কথা বলিনি। তো জিলা ফাটুকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এনএক্সটি চ্যাম্পিয়নশিপের জন্য জিলা ফাটু এখন কম্পিট করছে। আর লাস্ট টাইম আমরা যখন দেখেছিলাম তখন জিলা ফাটু এনএক্সটির শোকে ক্লোজ করেছিল আর তার হাতে ছিল এনএক্সটি চ্যাম্পিয়নশিপ। তো এই মুহূর্তে জিলা ফাটুকে এনএক্সটিতে আনা হয়েছে ঠিকই, কিন্তু যদি জিলা ফাটুকে নিয়ে যে আপডেটগুলো আসছে সেটার কথা আমরা মানি তাহলে জিলা ফাটু বেশি দিন হয়তো এনএক্সটিতে থাকবে না। জিলা ফাটুকে খুব তাড়াতাড়ি মেন রোস্টারে কল আপ করা হবে। এবার তোমরা বলবে যদি তাই হয় তাহলে জিলা ফাটুকে ডিরেক্টলি মেন রোস্টারে কেন আনা হলো না? তো হয়তো জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউ একটু টেস্ট করতে চাইছে এনএক্সটিতে দিয়ে যে জিলা ফাটু কেমন কি কাজ করতে পারে বা ডাব্লিউডাব্লিউর সাথে কীভাবে মানাতে পারে জিলা ফাটু। আর যেহেতু এই মুহূর্তে ব্লাড লাইনের স্টোরির একটা অন্য দিক চলছে, যেমন বললাম এই যে ওটিএমরা চলে এসছে, রয়েসকিজ চলে এসছে, তাছাড়া সোলো সিকোয়া ব্লাড লাইন জয়েন করবে কিনা সেই একটা স্টোরি চলছে। এছাড়া রোমান রিডেন্সের এখন লুচাডোরদের এগেনস্টে একটা ম্যাচ আছে, তারপর ওদিক থেকে এলেনাইট আছে, তো জেকব ফাটু আর উসোসদের মধ্যেও সব কিছু ঠিকঠাক নেই। তো আগে এই স্টোরিগুলোকে র্যাপ আপ করতে হবে, তারপর হয়তো জিলা ফাটুর জায়গা ব্লাড লাইনে হবে। কিন্তু সেটার জন্য হয়তো আমাদের বেশি দিন ওয়েট করতে হবে না। আর যখন পরিস্থিতি ঠিকঠাক থাকবে আর মনে হবে যে হ্যাঁ ব্লাড লাইনে এবার একজন নতুন মেম্বার দরকার আছে, তখন জিলা ফাটুকে এনএক্সটি থেকে ডিরেক্ট মেন রোস্টারে কল আপ করে নেওয়া হবে আর তাকে ব্লাড লাইনে যোগ করিয়ে দেওয়া হবে।
আর রিপোর্ট তো এটাও বলছে যে সোলো সিকোয়া যতদিন এনএক্সটিতে ছিল, জিলাফাটু তার থেকেও কম দিন হয়তো এনএক্সটিতে থাকবে। আর জিলাফাটু যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এমনকি রিসেন্টলি তো রকও তার একটা পোস্টে কমেন্ট করেছিল, মানে জিলাফাটুকে নিয়ে যে পোস্টটা করেছিল ডাব্লিউডাব্লিউই, তার নিচে রকও নিজের একটা কমেন্ট করেছিল, যেখান থেকে রকও বলছে যে হ্যাঁ জিলাফাটুর মধ্যে পোটেনশিয়াল আছে তার মানে। আর জিলাফাটুর যে লুকটা, সেই লুকটাকেও অনেকে রকের সেই পুরোনো দিনের লুকের সাথে কম্পেয়ার করছে, যখন রকও প্রথম ডাব্লিউডাব্লিউতে এসেছিল বা নিজের নাম বানানো শুরু করেছিল। তো হ্যাঁ, জিলাফাটুর মধ্যে পোটেনশিয়াল আছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আর সঠিক সময় এলে আমরা জিলাফাটুকে মেন রোস্টারও দেখতে পেয়ে যাবো, বিশেষ করে ব্লাড লাইনের সাথে দেখতে পেয়ে যাবো। আর হ্যাঁ, জিলাফাটু রোমান রিংসের সাথেই থাকতে চলেছে। এই মুহূর্তে দেখে কোনো অংশেই মনে হয় না যে জিলাফাটু রোমান রিংসের এগেনস্টে যাবে। হয়তো এটাও হতে পারে এই বছরের সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসে যদি ব্লাড লাইনের একটা মেম্বারের দরকার পড়ে, কারণ 4টে মেম্বার তো অলরেডি আছে, রোমান রিংস, জেকফাটু, জেউসো আর জিমিউসো, যদি 5 নম্বর মেম্বারের দরকার পড়ে সেটাও সম্ভবত জিলাফাটু হলেও হতে পারে। তো যারা যারা জিলাফাটুকে মেন রোস্টারে দেখার জন্য অপেক্ষা করছো, তাদের অপেক্ষা খুব একটা বেশি দিনের হবে বলে মনে হচ্ছে না। আর রককে নিয়ে যখন কথা উঠলোই, তখন আজকের ভিডিওটা রকের আপডেট দিয়ে শেষ করা যাক। আর ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি রককে অ্যাডভার্টাইজ করে দিয়েছে, কিন্তু না, এটা কোনো র, স্ম্যাকডাউন বা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য না। তোমাদের বলে রাখি, আনন্দটা একটু কম রাখো। তার কারণ হচ্ছে অক্টোবরের 16 তারিখ আর 17 তারিখ ডাব্লিউডাব্লিউ যে ট্রাই আউট হতে চলেছে হাওয়াই আইল্যান্ডে, মানে হনুলুলু থেকে, তো সেইখানে রক, রোমান রিংস, জেউসো, জিমিউসো এদেরকে ডাব্লিউডাব্লিউ অ্যাডভার্টাইজ করেছে। এবার যারা জানো না ডাব্লিউডাব্লিউ ট্রাই আউট কী জিনিস, তো ডাব্লিউডাব্লিউ বিভিন্ন জায়গায় যায়, সেখানকার যারা আপকামিং সুপারস্টার বা যাদের রেসলিং নিয়ে প্যাশন আছে তাদেরকে ডাব্লিউডাব্লিউ ট্রাই করে। আর তাদের মধ্যে কাউকে যদি ডাব্লিউডাব্লিউর মনে হয় যে হ্যাঁ এই ফিউচারে ডাব্লিউডাব্লিউ সুপারস্টার হতে পারে, তো ডাব্লিউডাব্লিউ তাদেরকে নিজেদের কোম্পানিতে সাইন করে নেয়। তারপর কিছুদিন তারা মানে ডেভেলপমেন্টাল প্রসেসে থাকে, তারপর তাদেরকে ডাব্লিউডাব্লিউর হয়তো এনএক্সটিতে আনা হয়, আর তারপর ধীরে ধীরে তারা মেন রোস্টারের সুযোগ পায়। এটা অনেক বছরের প্রসেস। কিন্তু এইভাবে ডাব্লিউডাব্লিউ যে সুপারস্টার খুঁজতে যাচ্ছে হাওয়াই আইল্যান্ডে, হনুলুলুতে, তো সেইখানে যে যাবে ডাব্লিউডাব্লিউ, তো সেইখানের জন্য ডাব্লিউডাব্লিউ রক, রোমান রিংস, জেউসো, জিমিউসো এদেরকে অ্যাডভার্টাইজ করেছে, আর পোস্টারেও এদের ছবি আছে। তো এটার জন্যই মানে মনে করা হচ্ছে কি ডাব্লিউডাব্লিউ বলেই দিয়েছে যে হ্যাঁ রক আবার অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউতে ফিরতে চলেছে। কিন্তু আনফর্চুনেটলি সেটা কোনো ম্যাচের জন্য বা কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য বা কোনো মেন রোস্টারে অ্যাপিয়ারেন্সের জন্য না, সেটা জাস্ট ডাব্লিউডাব্লিউ ট্রাই আউটের জন্য। কিন্তু যাই হোক না কেন, কোনো একটা রোলের রক যদি ফেরে ডাব্লিউডাব্লিউতে, সেখান থেকে যদি ডাব্লিউডাব্লিউ কোনোভাবে স্টোরি লাইন বানিয়ে রককে আবার ফিচার করতে পারে মেন রোস্টারের কোনো স্টোরি লাইনে বা মেন কোনো স্টোরি লাইনে, তো হয়তো ফিউচারে আমরা রককে দেখতে পেতে পারি। তো আপাতত এখানেই রককে অ্যাডভার্টাইজ করা হয়েছে, তাই এখনই খুব একটা বেশি আনন্দ পাওয়ার দরকার নেই। যদি এখান থেকে আরও ভালো খবর আমরা পেতে পারি ফিউচারে, তাহলে তারপরেই না হয় আনন্দ করা যাবে। কিন্তু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা আমাকে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, ভিডিওটা একটা লাইক করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা ফলো করে আসতে পারো, ভিডিওটাকে পারলে হাইপ করতে পারো, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো যেমন বললাম। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।